আজকের ক্লাসটি শুরু করব স্লাইড শোর মাধ্যমে। ডেইলি আমাদের তাই হয়, তো আমরা আজকেও তাই করব। চলুন, আজকে আমরা গতকাল যে পর্যন্ত করেছিলাম সেটা হলো আমাদের রিসেট ইনপুট টাইপ পর্যন্ত। যেমনটা আমার মাউসের কার্সারটি আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমরা গতকাল ইনপুট টাইপ রিসেট করেছিলাম। তো এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ট্যাগের উপর অথবা নেক্সট অ্যাট্রিবিউট টাইপের ওপর, সেটা হলো আমাদের সাবমিট। তো তার আগে বলে দিই সাবমিট আমাদের কি কাজে লাগে। তো একবার সবাই মন দিয়ে দেখবেন, এটা খুবই একটা জরুরি আমাদের ট্যাগ। এটা আমাদের ডেইলি লাইফে অনেক অনেক জায়গায় কাজে লাগে। তো প্লিজ একবার সবাই মন দিয়ে দেখবেন। তো যাদের মনে আছে আমি যখন বলেছিলাম ইনপুট টাইপ রিসেটের কাজ কি, ইনপুট টাইপ রিসেটের কাজ হলো আমাদের যদি কোনো ফর্ম থাকে সেই ফর্মে ডেটাটিকে আমাদের রিসেট করতে অর্থাৎ মুছে দিতে আমাদের সাহায্য করে। তেমনই আমাদের একটা ইনপুট টাইপ আছে, সেটা হলো একটি সাবমিট বলে। সেটার কি কাজ সেটা আমি এখন বলবো, তো সবাই চেষ্টা করবেন একটু মন দিয়ে শোনার। তো আমরা যখন কোনো ফর্ম ইউজ করি সেই ফর্মটিকে তো আমাদের সাবমিট করতে হয়, মানে আমরা সেই ফর্মটি ফিল আপ করি, প্রত্যেকটি ইনপুট ফিল্ড আমরা ফিল আপ করি। করার পর আমাদের নিচে একটা বাটন থাকে, ফর্মের একদম শেষে একটা বাটন থাকবে যেখানে লেখা থাকবে সাবমিট। সেই সাবমিট যখন আমরা করি তখন আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি বলতে গেলে ব্যাকএন্ডে সার্ভ হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেটাকে হ্যান্ডেল করি। তো এই সাবমিট বাটনটিকে একবারে জেনারেট করার জন্য আমরা ইউজ করে থাকি ইনপুট টাইপ সাবমিট। যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকবার বলছি, ইনপুট টাইপ সাবমিট আমরা এখন ইনপুট টাইপ সাবমিটের কথা আমি এখন বলছি, তো দয়া করে সবাই মন দিয়ে একটু দেখবেন। তো ইনপুট টাইপ সাবমিট আমরা কেন ইউজ করে থাকি, তো গতকাল আমরা ইনপুট টাইপ রিসেটের ক্ষেত্রে বলেছিলাম যে যখন আমাদের ফর্মে আমরা কোনো ডেটা ফিল আপ করি সেটাকে যখন আমাদের এক বাটনের ক্লিকে রিসেট করতে হয় অর্থাৎ আমাদের মুছে ফেলতে হয়, তার জন্য আমরা ইউজ করি ইনপুট টাইপ রিসেট। কিন্তু যখন আমরা সেটাকে রিসেট না করে যখন আমরা সেই ডেটাটিকে সাবমিট করব অর্থাৎ সেই ডেটাটিকে আমরা কোনো সার্ভারে অর্থাৎ অথবা আমরা কাজ করব, তো সেটার জন্য করে থাকি। অর্থাৎ ফর্মে যখন আমরা সাবমিট বাটন দেখি সেটা অ্যাকচুয়ালি হয় আমাদের ইনপুট টাইপ সাবমিট, সেটা দিয়ে আমরা একটা সাবমিট বাটন বানায়া আমরা পেয়ে যাই। তো এটাও আমাদের HTML ডিফল্ট সাপোর্ট করে অর্থাৎ নেটিভলি সাপোর্ট করে, যার কারণে আমাদের এক্সট্রা কোনো কোড লিখতে হয় না। তো চলুন কোডটি নিয়ে আমরা যাব। আমি অলরেডি আমার ভিজুয়াল স্টুডিও কোডটি খুলে রেখেছি। তো এখানে গিয়ে আমরা লিখব আমাদের কোড। তো গতকাল আমরা রিসেট পর্যন্ত করেছিলাম, সেটুকু আমি অলরেডি কমেন্ট করে দিয়েছি। কমেন্ট নিয়ে আশা করি কারোর কোনো অসুবিধা নেই। তো তার আগে আমি আরেকবার জিজ্ঞেস যে ইনপুট টাইপ সাবমিটের সম্পর্কে কে বুঝতে পেরেছেন আর কে বুঝতে পারেননি, একবার আমাকে চ্যাট বক্সে প্লিজ জানাবেন যে স্যার আমি বুঝেছি বা স্যার আমি বুঝিনি। স্যার আজকে লাস্ট ক্লাস না স্যার, আমাদের ক্লাস সবে শুরু হয়েছে বলতে পারেন। আমরা এখনো কাস্টম কোড লিখিনি, আমরা সবে লিখছি যে কিভাবে ট্যাগ ইউজ করতে হয়। তারপর আমরা যখন স্ট্রাকচার ওয়েতে যাব যে কোন ট্যাগ দিয়ে আমরা কিভাবে কোনো কোড জেনারেট করি সেটা আমাদের মেন পারপাস হবে। তো আমরা এখনো কোনো মেন পারপাস করি, আমরা সবে ট্যাগ নিয়ে শিখছি। বুঝতে পারিনি সাবমিট বাটনটাও কি সেম? সাবমিট বাটন ওটা একটা বাটন, আর আমরা ইনপুট টাইপ সাবমিট দিয়ে অ্যাকচুয়ালি ফর্ম হ্যান্ডেল করে থাকি। তো আমরা ওখানে সাবমিটের মধ্যে শুধু সাবমিট লিখেছি সেটার কারণে যে কোনো কিছু লিখতে পারেন, বাট ইনপুট টাইপ সাবমিটে একমাত্র সাবমিট লেখাটাই আসে। রেডিও এর কাজটা আরেকবার বলে দিলে ভালো হয়। ম্যাম রেডিও যখন আপনি যখন কোনো ফর্মে দেখবেন জেন্ডার চুজ করতে হয় আমাদের, তখন আমরা রেডিও বাটনে দেখি যে 3টে অপশন থাকে, মেল, ফিমেল এবং আদার্স। তো ওখানে গিয়ে আমরা আমাদের চয়েস মতো যে কোনো একটা ফিল্ড করতে চাই, অর্থাৎ আমাদের 3টের মধ্যে যে কোনো একটা ফিল্ড আমাদের সিলেক্ট করতে হয়। তো ইউনিক কোনো ভ্যালুর জন্য আমরা অ্যাকচুয়ালি রেডিও বাটন ইউজ করে থাকি। স্যার আরেকবার রিসেট আর সাবমিট বাটনটা বলে দিন। ওকে স্যার, বাটন থেকেই বলি তাহলে। রিসেট আমরা একবার মন দিয়ে শুনবেন। রিসেট আমরা ইউজ করি যখন আমাদের কোনো ফর্মের ডেটাকে মুছে দিতে হয়, অর্থাৎ আমাদের ফর্মটিকে যে প্রথম স্টেজে ছিল অর্থাৎ যেখানে কোনো ডেটা ছিল না সেই স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিসেট বাটন ইউজ করি। অর্থাৎ যখন আমরা কোনো ফর্মকে ধরুন আমরা করার পর যখন আমরা চাই যে সেই ফর্মে হয়তো আমাদের আর দরকার নেই অথবা আমরা সেই ফর্মটিকে মুছে ফেলতে চাই, অর্থাৎ সেই ফর্মে আমরা যে ডেটাটি ইনপুট করলাম সেটাকে আমরা মুছে ফেলতে,
তো সেটা করার জন্য ওয়ান ক্লিকে আমরা রিসেট বাটন দিয়ে করতে পারি। তো সেটা আমরা ইনপুট টাইপ রিসেট দিয়ে করি। এবার ধরুন আপনার ফর্ম ফিল আপটি সঠিক হয়েছে, আপনি সেই ডেটাটি সাবমিট করতে চান, এবং সেই ডেটাটি যখন সাবমিট করবেন তখন নিচে দেখবেন সাবমিট বাটন থাকে। তো সেই সাবমিট বাটনটি আমরা কি দিয়ে আনি, সেটা হলো আমাদের ইনপুট টাইপ সাবমিট। তো এই দুটো ট্যাগের কাজ আশা করি আপনি বুঝে গেছেন। চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের কোডের স্ক্রিনের দিকে, যেখানে আমরা কোড করব। তো সবাই একবার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করুন, এটা আমার রিকোয়েস্ট, না হলে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো একবার চেষ্টা করবেন সবাই আমার সাথে কোড করার, এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হবে। তো আমি এবার এগিয়ে যাব আমাদের ইনপুট টাইপ সাবমিটের দিকে। তো ইনপুট টাইপ সাবমিট করার জন্য আমরা লিখব INPUT। ইনপুট লেখার পর আমরা এন্টার প্রেস করব। তো আপনারা হয়তো এটুকু জানেন, টাইপ ইকুয়াল টু টেক্সট আমাদের দিয়ে দেয় ডিফল্ট, সেটাকে আমরা মুছবো, মুছে আমরা লিখব সাবমিট, অর্থাৎ SUBMIT, সাবমিট। এটা লেখার পর আপনারা যখন আমরা এখন গো লাইভ করিনি, তো আমরা গো লাইভও করব। তো সবাই একবার মেক শিওর করবেন আপনারা গো লাইভ করেছেন। আমরা যখন গো লাইভ করলাম, আমাদের সামনে একটা সাবমিট বাটন বানায়া, অর্থাৎ আমাদের HTML আমাদের জেনারেট করে দিল। এখানে আমরা ইনপুট টাইপ সাবমিট লিখেই একটা সাবমিট বাটন জেনারেট করে ফেলেছি। তো আমরা যখন ফর্ম ইউজ করব, তখন এর কাজটি আমরা বেশি ভালো বুঝতে পারবো। এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হ্যান্ডেল করি। অর্থাৎ আপনারা যখন জাভাস্ক্রিপ্ট করবেন, তখন আপনারা ফর্মের ডেটাটিকে রিট্রিভ করার জন্য এই সাবমিট ইউজ করবেন। এটা আমাদের ফর্মের মধ্যে ওয়ান ক্লিকে ডেটা সাবমিট করতে সাহায্য করে, আমাদের এক্সট্রা কোনো কোড লিখতে হয় না। তো যাদের মনে কোয়েশ্চেন ছিল, স্যার এটা কি HTML দিয়েই আমাদের ডেটা সাবমিট হয়ে যাবে? তো না স্যার, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করি। তো যাদের কোয়েশ্চেন ছিল আশা করি ক্লিয়ার। তো যারা করে ফেলেছেন তারা একবার প্লিজ আমাকে বলবেন যে স্যার আমি এটুকু জেনারেট করতে পেরেছি এবং আমাদের সামনে একটা সাবমিট বাটন আসছে। পেরেছি স্যার, ওকে, ভেরি গুড স্যার, ডান 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 ডান, ওকে। তো যারা আমার সাথে কমিউনিকেট করছেন, খুব, যারা করছেন না তারা চেষ্টা করবেন আমি যা দেখাচ্ছি সেগুলো দেখে সেটাকে ভিজুয়াল স্টুডিও কোডে করার, তাহলে আপনাদের ভালো আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। চলুন, আশা করি যাদের বোঝার তারা বুঝে গেছেন। এবার আমরা এগিয়ে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনের দিকে। তো যেমনটি বললাম, আমরা ইনপুট টাইপ সাবমিট করি, ইনপুট টাইপ সাবমিট দিয়ে আমরা কোনো ফর্মেট ডেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে সাবমিট করতে পারি। তো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হয়। তো এর লজিক লিখতে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো আশা করি এটুকু সবার ক্লিয়ার। এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ট্যাগের দিকে, যেটা হলো আমাদের ইনপুট টাইপ টেক্সট। তো এটা আমি না, কারণ এটা সবার প্রথমেই আমরা করেছিলাম যে ইনপুট টাইপ টেক্সটের কাজ কি, এখানে গিয়ে আমরা টেক্সট ইনপুট দিতে পারি, অর্থাৎ আমরা ক্যারেক্টার, নাম্বার এবং সিম্বল আমরা লিখতে পারি, যেটা আমাদের অন্য ট্যাগে হয়তো সাপোর্ট করে না, অর্থাৎ অন্য অ্যাট্রিবিউট টাইপে আমরা হয়তো সাপোর্ট করি না। তো নেক্সট আমাদের ইনপুট টাইপ ইউআরএল এ। এই ইনপুট টাইপ ইউআরএল এ দেখাতে গেলে আমাদের একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আমরা ডিসকভার করব। তো সেটা করার জন্য আমরা চলে আসব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে। তো তার আগে বলে রাখি ইনপুট টাইপ ইউআরএল এর কাজ কি। আমরা যেমন ইনপুট টাইপ ইমেল ইউজ করেছিলাম, মনে আছে যে ইনপুট টাইপ ইমেলের কাজ কি ছিল? ইনপুট টাইপ ইমেল আমরা কেন ইউজ করেছিলাম স্যার? টাইপ ইমেল আমরা ইউজ করেছিলাম কারণ আমরা যদি কোনো ইমেল ভ্যালিডেশন চাই আমাদের HTML এর মধ্যে, অর্থাৎ কোনো ইউজার যদি নিজের ইমেল ভুল টাইপ করে, তাহলে সে যেন সেই ফর্মটিকে সাবমিট না করতে পারে, সেখানে যেন তার একটা এরর দেয়। যেটা আশা করি সবার মনে আছে, যেমন আমরা কোনো চিহ্ন যদি না দিই, তাহলে সেখানে আমাদের একটা প্রম্পট আসছে যে আমাদের একটা চিহ্ন অ্যাড করতে হবে। তো তারপর আমরা যদি কোনো .com বা .in বা দিয়ে আমাদের যদি কোনো ডোমেনের অ্যাড্রেস না থাকে, সেই কারণে আমাদের একটা এরর আসছিল। সেরকমই ইনপুট টাইপ আমাদের ইউআরএল একটা ভ্যালিডেশন আমাদের প্রোভাইড করে, কিন্তু এটা আমাদের প্যাটার্ন বলে অ্যাক্টিভ করে থাকে। তো সেটাকেই আমরা এখন ডিসকভার করব। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে একবার ফিরে যাই। ফিরে গিয়ে আমরা কোড শুরু। তো সবাই একবার ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে আসবেন। আসার পর আমি যেমনটি করছি তেমনটি সবাই করবেন। তার আগে আমি একটা বিআর ট্যাগ ইউজ করতে চাই, যাতে আমার কোড পাশাপাশি না আসে এবং আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা আরেকটা কাজও করতে পারি, আমরা একটা পি ট্যাগ লিখবো। এখানে গিয়ে পি ট্যাগ লিখে, পি ট্যাগের আশা করি সবার ক্লিয়ার, এটা আমরা লিখবো ইউআরএল ইনপুট টাইপ, যাতে ডিসটিংগুইশ, অর্থাৎ আমরা যেন বুঝতে পারি অন্য ট্যাগের থেকে যে আমরা কোন ট্যাগ ইউজ করছি। তো চলুন এবার আমরা ইনপুট টাইপ দেখব ইউআরএল।
তো টাইপ ইকুয়াল টু আমাদের টেক্সট ডিফল্টে আছে, আমরা সেটাকে মুছবো। মোছার পর ইউআরএল লিখবো, লেখার পর আমরা এন্টার প্রেস করব, করার পর আমরা আমাদের কোডের স্ক্রিনে ফিরে যাব। চলুন, আশা করি এইটুকু সবাই করতে পেরেছেন। যারা পেরেছেন আমাকে একবার জানাবেন, যারা পারেননি তারাও একবার আমাকে জানান, তাহলে আমি রিপিট করতে পারি। ডান 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 ডান। ওকে, সবার যারা যারা আমার সাথে কমিউনিকেট করছেন তাদের সবার হয়তো হয়ে গেছে। অরিজিৎ বাবু বলছেন রিপিট, তো আমি বলবো, অবশ্যই বলবো। আচ্ছা, অনেকে যেহেতু রিপিট বলছেন তো আমি একবার রিপিট করব। পি ট্যাগ লেভেল ট্যাগের ডিফারেন্স কি? স্যার পি ট্যাগ আমি এখনো লেভেল ট্যাগ দেখাইনি, ওটা লেভেল না স্যার, ওটা লেভেল, LABEL। তো আশা করি আপনি এটা বুঝতে পারবেন। লেভেল ট্যাগের কাজ হলো আমরা ইনপুটের সাথে লেভেলই ন্যাচুরালি ইউজ করি, কিন্তু আমরা লেভেল এখনো ইউজ করিনি কারণ আমরা কোনো ফর্ম ইউজ করছি না তাই। স্যার কমেন্ট আউট কিভাবে করব একবার বলুন। কমেন্ট আউট করার জন্য আমি একবার সিনট্যাক্সটা আপনাদের ক্ষেত্রে দিয়ে দিই যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। এখানে এইভাবে আপনারা লিখবেন যে কমেন্ট, আপনারা দয়া করে এই যে ফাঁকা জায়গাটুকু আছে যেখানে আমি লিখছি কমেন্ট, তো আপনি চেষ্টা করবেন এখানে গিয়ে কমেন্ট, তো বলছিলেন রিপিট, তো আমি একবার রিপিটে অবশ্যই যাব। তো চলুন আমরা একবার দেখে নিই। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে আসবো, তার আগে আমি বলে দিই ইউআরএল টাইপ, সরি ইনপুট টাইপ ইউআরএল এর আমাদের কাজ কি। তো আমরা যেমন ইনপুট টাইপ ইমেল দেখেছিলাম, যেখানে আমাদের ছিল কি, আমরা যদি কোনো ভুল ইমেল টাইপ করি, অর্থাৎ আমাদের ইমেলের একটা সিনট্যাক্স আমাদের ফলো করতে হয়, যেখানে প্রথমে একটা ইউজার নেম থাকে, তারপর আমাদের একটা @ থাকে, তারপর আমাদের একটা ডোমেন নেমের অ্যাড্রেস থাকে। তো আমরা যেমন লিখি যে ধরুন আমার ইমেল আইডি ঐন্দিল গোলদার 303@gmail.com। তো আমি যদি ইনপুট টাইপ ইমেলের মধ্যে গিয়ে অথবা .com লিখতে ভুলে যাই, তো আমাদের ইনপুট টাইপ ইউআরএল, সরি ইমেল, একটা এরর থ্রো করে অথবা একটা প্রম্পট দেয়, যেখানে আমাদের বলা হয় যে আমাদের ইমেল যে আমরা লিখেছি সেটা আমাদের ভুল, অর্থাৎ আমাদের ইমেলটাকে শোধরানো দরকার। তো তেমনই আমাদের ইনপুট টাইপ ইউআরএল কাজ করে। তো ইউআরএল এ আমাদের একটা প্যাটার্ন দিতে হয়, সেটা আমি এখনো আমি দেখাইনি, সেটা যখন আপনাদের দেখাবো তখন আপনাদের বেশি ক্লিয়ার হবে। তো যখন আমরা ইউআরএল এর মধ্যে কোনো ইউআরএল প্রপারলি না লিখি, অর্থাৎ আমাদের টোটাল ইউআরএল লিখতে কেমন হয়, আমার স্ক্রিনটা একবার সবাই ফলো করবেন। আমাদের ইউআরএল দেখতে হয় HTTPS, যখন আমরা ইমেজটাকে SRC লিখছিলাম তখন আমরা, সরি অ্যাঙ্কারটাকে href লিখছিলাম, তখন বুঝতে হয়েছিল যে কেমন করে ইউআরএল লিখতে হয়। তো ধরুন HTTPS কোলন দিয়ে ডবল / তারপর আমাদের google.com অথবা যে কোনো ডোমেইন আপনারা ইউজ করুন। এটা হলো আমাদের একটা প্রপার সিনট্যাক্স একটা ইউআরএল এর, অর্থাৎ একটা ইউআরএল টোটালি এমনটি দেখতে হয়। তো আমরা যদি কোনো ইউজারের থেকে কোনো ইউআরএল রিট্রিভ করতে চাই, তো আমরা চাইবো যে সেই ইউআরএলটা যেন টোটালি ইনট্যাক্ট থাকে, অর্থাৎ আমাদের ইউআরএল এ যেন কোনো খামতি না থাকে। অর্থাৎ কেউ যদি আমাদের এখানে একটা স্ল্যাশ দিতে ভুলে যায়, অথবা কেউ এখানে ধরুন একটা ডট দিতে ভুলে গেল, সেগুলিকে যেন আমাদের HTML আগে থেকে রিডাইরেক্ট করে দেয়, অর্থাৎ HTML যেন দেখে বুঝে যায় যে আমাদের ইউআরএলটি কোথাও ভুল আছে। সেই ইনপুট টাইপ ইউআরএল আমরা ওই কারণে ইউজ করি যাতে HTML যেন আমাদের একবারে বলে দেয় যে এই ইউআরএল এ আমাদের কোনো খামতি আছে, যেন সেটাকে আমরা শুধরে নিতে পারি। তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার। তো একবার আমি সবার কাছ থেকে আরেকবার কনফার্মেশন নেব যে ইনপুট টাইপ ইউআরএল আমরা কেন ইউজ করি, তারপর আমি কোডের দিকে এগিয়ে যাব। যার কোয়েশ্চেন ছিল তিনি কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একবার বলবেন। ওকে, সবার ক্লিয়ার। নেক্সট তাহলে আমরা এগিয়ে যাই। চলুন আমরা এবার এগিয়ে যাই। বিআর ট্যাগটা একটু দেখান স্যার। বিআর ট্যাগ এমন একটা ওপেনিং অ্যাঙ্কার ট্যাগ, সরি একটা ওপেনিং আমাদের একটা ওপেনিং, সরি লেস দ্যানই বলি আমরা, তারপর আপনার বুঝতে সুবিধা হবে। একটা লেস দ্যান, তারপর বিআর, তারপর একটা গ্রেটার দ্যান চিহ্ন, অর্থাৎ এগুলোকে বলা হয় আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তো একটা ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, সরি একটা ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর বিআর, তারপর একটা ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট। চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের ইনপুট টাইপ ইউআরএল এর দিকে। তো আমি একবার একটা পি ট্যাগ দেবো যাতে আপনি বুঝতে সুবিধা হয়। তো আমরা আস্তে আস্তে স্ট্রাকচার্ড ওয়েতে কোড করব যাতে আমাদের ওয়েবসাইট বিল্ড করতে আমাদের প্রবলেম না হয়। তো আমরা লিখব ইনপুট টাইপ ইউআরএল, তারপর আমরা একটা ইউআরএল, অর্থাৎ ইনপুট টাইপ একটা ইউআরএল ট্যাগ জেনারেট করব। ইনপুট লিখলাম, টাইপে গেলাম, গিয়ে লিখলাম আমাদের ইউআরএল, লেখার পর আমরা দেব একটা প্যাটার্ন বলে অ্যাট্রিবিউট।
যখন আমরা PATTERN লিখবো, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড স্মার্ট এনাফ আমাদের একটা সাজেশন দিচ্ছে। দেওয়ার পর আমরা যখন এন্টার প্রেস করব, আমাদের সামনে এমন একটি অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে বলবে। তো এবার বলি প্যাটার্নের কি অর্থ। আমরা যেমন দেখি যে কোনো ক্ষেত্রে আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হয়, অর্থাৎ আমরা কোনো কিছু যদি অঙ্কের ক্ষেত্রেই বলি, তো আমরা যে কোনো অঙ্ক করার সময় আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হয়, অর্থাৎ আমরা সেই প্যাটার্নের বাইরে যদি আমরা কিছু করি তো আমাদের হয় মার্কস কাটা যায়, না হলে আমাদের অ্যান্সার আসে না। তেমনই আমাদের ইনপুট টাইপ ইউআরএল এ একটা প্যাটার্ন ফলো করতে হয়, অর্থাৎ আমরা ইনপুট টাইপ ইউআরএল কে বলছি যে আমাদের ইউজার এই প্যাটার্নের বাইরে কোনো ইউআরএল ইনপুট করে তাহলে যেন সে একটা প্রম্পট দেখতে পায় যে আপনার ইউআরএলটা ভুল আছে। তো সেক্ষেত্রেই আমরা প্যাটার্ন ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে একটা প্যাটার্ন দেব। সেই প্যাটার্নটি কি হবে? সেই প্যাটার্নটি আমাদের আর কিছু হবে না, আমরা দেব HTTPS। এটা আশা করি সবার সাথে সবাই হয়তো পরিচিত এর সাথে। তারপর আমরা লিখব www ডট তারপর একটা স্টার। এবার স্যার আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে আমাদের ডোমেন তো এমন দেখতে ছিল না স্যার, ডোমেন তো আমাদের দেখতে ছিল HTTPS কোলন দিয়ে / তারপর www.google.com এরকম তো স্যার দেখতে ছিল। তাহলে আপনি এখানে ডট স্টার কেন লিখলেন? তো তার আগে আমি একবার কনফার্মেশন নেব প্যাটার্ন অ্যাট্রিবিউট সবাই করতে পেরেছেন কিনা। তাহলে আমি আর একবার না হলে বলবো প্যাটার্ন অ্যাট্রিবিউট সবার ক্লিয়ার কিনা, প্যাটার্ন অ্যাট্রিবিউট সবাই করতে পেরেছেন কিনা আমাকে একবার জানাবেন। অনেকেই বলছেন রিপিট। ওকে, আমি আর একবার রিপিট করব, চিন্তা করবেন না। তো চলুন আমরা একবার রিপিট করি। তো আমি টাইল দেখছি, যেমনটা দেখবেন meet.google.com দিয়ে DQO -- bla 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 যা আছে আমাদের তাই। এই ইউআরএলটিকে যদি আমরা কপি করে যদি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে যে কোনো জায়গায় পেস্ট করি, এটা দেখানোর জন্য বলছি, এটা আপনার পেস্ট করে দেখার দরকার নেই। তো আমরা দেখব আমাদের সামনে এমন একটি ইউআরএল আমাদের চলে এসেছে। কপি করে পেস্ট করে দেখবেন আপনাদের সামনে এই জিনিসটা আসছে কিনা। এখানে দেখবেন স্ল্যাশ দিয়ে meet.google.com, তার আগে দেখবেন HTTPS দিয়ে দুটো / আমাদের সামনে চলে এসেছে। তো এটা আমাদের একটা সিনট্যাক্স অথবা একটা প্যাটার্ন আমাদের ইউআরএল এর, এটার বাইরে আমাদের ইউআরএল হয় না। সেই কারণেই আমরা যখন এই সিনট্যাক্সের বাইরে কোনো ইউআরএল লিখি তাহলে আমাদের সেই ইউআরএলটা ইনভ্যালিড হয়, অর্থাৎ আমাদের সেই ইউআরএলটা কাজ করে না। সেরকমই আমরা যদি কোনো ইউজারের কাছ থেকে কোনো ইউআরএল চাই, অর্থাৎ সে যদি আমাদের কোনো ইউআরএল দিতে চায়, আমরা কোনো ফর্মে কোনো কারণে হয়তো কোনো ইউজারের ইউআরএল বা কোনো পোর্টফোলিওর ইউআরএল চাইতেই পারি যে আপনি যে পোর্টফোলিওটা দিয়েছেন মানে করেছেন সেটা আমাকে একটু ইউআরএলটা পাঠিয়ে দিন। সেটা কোনো ফর্মের থ্রু আমরা করতে পারি। তো সেই ফর্মের থ্রু আমরা যখন চাই ইউআরএল, তো তার জন্য যেন ইউআরএলটি কোনো ইউজার ভুল না টাইপ করে, সেই কারণে আমরা ইউজ করি ইনপুট টাইপ ইউআরএল। অর্থাৎ ইনপুট টাইপ ইউআরএল এর মধ্যে আমরা HTML দিয়ে ভ্যালিডেশন করি কোনো ইউআরএল এর, যে যেন কোনো ইউজার সেই ইউআরএলটি ভুল টাইপ না করে এবং আমরা যেন ভুল জিনিস আমাদের কাছে যেন না আসে। সেই কারণে ইনপুট টাইপ ইউআরএল এ আমাদের একটা প্যাটার্ন দিতে হয়। যেমনটি আমি বললাম যে আমাদের ইউআরএল এর প্যাটার্ন একটা থাকে, সেটা হলো HTTPS দিয়ে / অর্থাৎ / তারপর আমাদের ইউআরএল অর্থাৎ আমাদের অ্যাড্রেস। তো এই প্যাটার্নটি আমাদের ফলো করাতে গেলে আমাদের একটা ইনপুট টাইপের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হয় যেটার নাম প্যাটার্ন। সেই প্যাটার্ন অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের একটা প্যাটার্ন ফলো করাতে হয় যাতে আমাদের ইনপুট টাইপ ইউআরএল যেন বুঝতে পারে যে এই প্যাটার্নের বাইরে যদি কোনো ইউজার ইউআরএল টাইপ করে তাহলে যেন সে ফর্মটি সাবমিট না করতে পারে, অর্থাৎ সে যেন একটা এরর দেখতে পায় যে আপনার ইউআরএলটি ভুল। তো এটাই আমরা এখন দেখব। তো আমাকে বলবেন যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি এগোবো, না হলে আমি আরেকবার রিপিট করব। স্যার বিআর ট্যাগের কাজ একটা নিউ লাইন ক্রিয়েট করা একটা স্পেস দিয়ে। তো নিউ লাইন অর্থাৎ ব্রেক আমাদের একটা HTML এর মধ্যে ক্রিয়েট করে। তো বিআর ট্যাগের কাজ আশা করি ক্লিয়ার।
www ডটটা তো নেই মিটে। হ্যাঁ স্যার, www ডট নেই। তোমরা মিট আমাদের ওরকম করেই তৈরি করা যে তার www ডট আমাদের ফলো করতে হয় না। এমন নতুন অনেক ইউআরএল আমাদের সামনে আসবে যেখানে আমরা www ডট দেখবো না, সেগুলো একটা সাবডোমেনের হিস্সা, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি গুগলের একটা সাবডোমেন মিট বলে। তো সাবডোমেনের ক্ষেত্রে www ডট না লিখলেও আমাদের চলে যায়। তো আমরা শিখবো যে নর্মাল ডোমেনের ক্ষেত্রে আমরা কিভাবে করি, তো সেটা আমরা এবার এগিয়ে যাবো। সাবডোমেন, মিধাবাবু ঠিক বলেছেন, ওটা একটা সাবডোমেন, সেই কারণেই ওটা meet.google.com। ওকে, সবার আশা করি ক্লিয়ার। তো আমরা এবার নেক্সট এগিয়ে যাব। ডোমেনটা কি স্যার? আপনি ডোমেনটা একবার গুগলে চেক করবেন। ডোমেনটা কি? ডোমেন অ্যাকচুয়ালি একটা অ্যাড্রেস যেটা আমাদের সাহায্য করে কোনো ওয়েবসাইটকে খুলতে। তো আশা করি ওসব জিনিসের মধ্যে আমি এখন যাব না। তো আপাতত আমরা দেখছিলাম ইনপুট টাইপ ইউআরএল, তার মধ্যে আমরা একটা প্যাটার্ন অ্যাট্রিবিউট দিলাম। প্যাটার্ন অ্যাট্রিবিউট দেওয়ার পর আমরা যখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যখন আমরা এটা লিখবো, লিখে একবার মেক শিওর করবেন কোডটিকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা আমাদের কোডে ফিরে যাব। তখন আমরা দেখতে পাবো আমরা যা লিখেছিলাম একটা ইনপুট ফিল্ড, তারপর একটা পি ট্যাগ আমরা নরমালি দিয়েছিলাম যাতে আমরা এটাকে বুঝতে পারি এটা একটা ইউআরএল ইনপুট টাইপ। তো এবার এর মধ্যে গিয়ে আমরা একটা ইউআরএল টাইপ করার চেষ্টা করি। আমি সাপোজ লিখলাম google.com। আমরা যখন google.com টাইপ করব, টাইপ করার পর আমরা দেখব, আমরা যখন টাইপ করার পর এন্টার প্রেস করার চেষ্টা করব, তখন আমাদের এন্টার প্রেস হবে না, অর্থাৎ আমাদের ফর্মটি সাবমিট হবে না। এটা একবার সবাই ট্রাই করে দেখবেন যে আমরা যখন কোনো প্যাটার্নের বাইরে কোনো ইউআরএল টাইপ করব, টাইপ করার পর যখন আমরা কোনো এন্টার প্রেস করব, তখন দেখব আমরা আমাদের ইনপুট ট্যাগটি সাবমিট হচ্ছে না, অর্থাৎ আমাদের এটা এইভাবেই রয়ে গেছে। অর্থাৎ আমাদের এইচটিএমএল বলছে যে আমাদের এই ইউআরএলটি ভুল, অর্থাৎ আমাদের এখানে ইউআরএল এর প্যাটার্ন আমরা ফলো করিনি। তো এবার আমরা একবার চেষ্টা করব https যেভাবে আমরা প্যাটার্ন দিয়েছিলাম সেইভাবে প্যাটার্ন দিয়ে ডবল স্ল্যাশ দিয়ে তারপর www ডট লিখে একবার এন্টার প্রেস করার চেষ্টা করব। তো এবার এখনো আমরা দেখব যে আমাদের এখানে কোনো ইউআরএল আমাদের সাবমিট হচ্ছে না। সেটা স্যার কেন হচ্ছে না সেটা এবার আমি আসব। তো আমাদের ইউআরএল যখন আমরা এইভাবে টাইপ করি প্যাটার্ন দিয়ে, তখন আমাদের এটাকে হ্যান্ডেল করে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট। তো এটা জাভাস্ক্রিপ্ট করে থাকি। তার বাইরে আমরা যখন এই ইউআরএল ইনপুট টাইপ যখন আমরা ফর্মের ভেতরে ইউজ করব, তখন আমাদের একটা ভ্যালিডেশন এরর আসবে যে আমরা ইউআরএল এর প্যাটার্নের বাইরে আমরা একটা ইউআরএল দিয়েছি। তো এটা যারা এন্টার করে ভাবছেন যে এটা আমাদের সাবমিট হবে, তো এটা অ্যাকচুয়ালি সাবমিট হবে না, কারণ আমরা এটা ফর্ম ট্যাগের বাইরে ইউজ করেছি। তো আমাদের ইনপুট টাইপ ইউআরএল এর কিছু লিমিটেশন থাকে, সেটা হলো আমাদের ফর্ম ট্যাগের বাইরে আমরা যখন এটাকে ইউজ করি তখন আমাদের এটা সেইভাবে কাজ করে না যেভাবে আমরা ইমেল দেখেছিলাম। সেটাকে কাজ করানোর জন্য আমাদের একটা ফর্ম ট্যাগ ইউজ করতে হবে, অথবা আমরা কোনো জাভাস্ক্রিপ্টের থ্রুও এর ভ্যালিডেশনটা করতে পারি। একবার সবাই ট্রাই করে দেখবেন যে আপনার ইনপুট টাইপ সাবমিট হচ্ছে কিনা, তারপর আমাকে একবার কমেন্টে জানান যে আমার ইনপুট টাইপ সাবমিট হচ্ছে কি হচ্ছে না। কিছুই তো হচ্ছে না একদম স্যার, কিছু, কারণ ওটা আমরা ফর্ম ট্যাগের বাইরে ইউজ করেছি। যখন আমরা ফর্ম ট্যাগের ভেতরে ইউজ করব তখন ওটা একবার একটা ভ্যালিডেশন এরর দেবে যে আমাদের ইনপুট টাইপে আমরা ইউআরএল এর বাইরে প্যাটার্নের বাইরে অ্যাকচুয়ালি আমরা একটা ইমেল ইনপুট করেছি, সেই কারণে আমাদের একটা এরর দেবে। আমরা যেহেতু ফর্ম ট্যাগ এখনো এক্সপ্লোর করিনি, তো সেই কারণে আমাদের ওটা এরর থ্রো করে যখন ফর্ম ট্যাগ ইউজ করব তখন আমরা দেখবো যে আমাদের ভ্যালিডেশন এররটি আসবে। বাট স্যার ভুল লিখলে কি এররটাও শো করবে না? ভুল লিখলে এররটা শো করবে তখনই যখন স্যার আমরা ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করব। আমরা এখনো ফর্ম ট্যাগ এক্সপ্লোর করিনি, সেই কারণেই আমাদের ওটা দেখাচ্ছে না। তো আশা করি এটুকু সবার ক্লিয়ার। আমরা ইউআরএল কেন ইউজ করি? ইউআরএল আমরা ইউজ করি কারণ আমাদের একটা প্যাটার্ন ফলো করাতে হয়, আমরা যখন কারোর কাছ থেকে ইনপুট নেব সেই কারণেই ওটা আমরা ইউজ করি। সাবমিট হচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, ওটা বুঝতে পারবেন না কারণ ওটা আমরা ফর্ম ট্যাগ ইউজ করিনি। ফর্ম ট্যাগ আমাদের অ্যাকচুয়ালি ভ্যালিডেশনের জন্য ইউজ করি আমরা কোনো ফর্ম। তো যখন আমরা সেটা ইউজ করব তখন আপনারা ঠিক দেখতে পারবেন। অবশ্যই ফর্ম ট্যাগে আমি নেক্সট আসবো, চিন্তা করবেন না। একবার ইনপুট টাইপগুলো সব অনেকগুলো যেহেতু ইনপুট টাইপ আমাদের সব কটা দেখে নিয়ে তারপর আমরা ফর্ম ট্যাগে ফিরে আসবো।
তো আমি ফর্ম ট্যাগ নেক্সটই রেখেছি। আশা করি আপনারা স্ক্রিনটা ওকে। ফর্ম ট্যাগ আমরা ওএল এবং ইউএল ট্যাগের পরে রেখেছি, কিন্তু আমি চেষ্টা করবো ইনপুট ট্যাগের পরেই ফর্ম ট্যাগ দেখিয়ে দেওয়ার, তাহলে আপনাদের বেশি ভালো ক্লিয়ার হবে। চিন্তা করবেন না, আমি ইনপুটের পরেই ফর্ম ট্যাগ দেখাবো। তো চলুন এবার আমরা নেক্সট এগিয়ে যাই। আমাদের দুটো বোনাস ট্যাগ আমরা রেখেছি, এ দুটো কিছুই না, আমাদের একটা টাইম সিলেক্ট করতে এবং একটি উইক সিলেক্ট করতে, অর্থাৎ সপ্তাহ সিলেক্ট করতে আমাদের সাহায্য করে। তো কুইকলি আমরা এই দুটো এক্সপ্লোর করব, তারপর আমরা এগিয়ে যাব আমাদের এইচটিএমএল এর ফর্ম ট্যাগের দিকে। চলুন, আমাদের নেক্সট ট্যাগ সেটা হলো আমাদের ইনপুট টাইপ উইক এবং ইনপুট টাইপ টাইম। তো ফার্স্ট আমরা এক্সপ্লোর করব টাইম। একবার সবাই একটা পি ট্যাগ লিখুন। তার আগে আমি একটা বিআর লিখবো যাতে আমাদের কোডটি দেখতে একটু ভালো লাগে। তো বিআর দেওয়ার পর আমি একটা পি ট্যাগ লিখছি যাতে আমাদের দেখতে সুবিধা হয় যে আমরা কোন ট্যাগে কি লিখছি। টাইম ইনপুট টাইপ অর ইনপুট টাইপ টাইম, যা খুশি আপনারা লিখুন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা যাব নেক্সট, তারপর যাব আমরা ইনপুট। ইনপুট দেওয়ার পর আমরা টাইপ দেব টাইম। এবার ইনপুট টাইপ যখন আমাদের টাইম, তখন একবার কোডটিকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা আমাদের আউটপুট স্ক্রিনে ফিরে আসব। এবার আমরা দেখব আমাদের সামনে এমন একটি আশ্চর্য দেখতে একটা ইনপুট টাইপ চলে এসেছে। তো এটা যখন দেখবেন তাহলে বুঝবেন আপনাদের ইনপুট টাইপ টাইম আপনাদের সামনে চলে এসেছে। তো একবার যখন ঘড়িতে একবার আপনি ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন আপনার সামনে অনেক টাইম সিলেক্ট করতে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা টাইম আমাদের সিলেক্ট করা হয় এইভাবে, আমরা যেমন অ্যালার্ম সেট করি সেইভাবেই আমরা এখানে দেখবো আমরা একটা টাইম সেট করতে পারছি। এটাও আমাদের জাভাস্ক্রিপ্টে হ্যান্ডেল করতে হয়। এটা শুধু আমরা দেখার জন্য এইচটিএমএল ইউজ করলাম। তো এটার যা ভ্যালিডেশন, যা এরর, সেগুলো আমরা জাভাস্ক্রিপ্টে সলভ করব। তো একবার সবাই আমাকে বলবেন ইনপুট টাইপ টাইম আপনাদের এমন আসছে কিনা। আপনারা এখান থেকে যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেখতে পারেন যে এটা আপনার কাজ হচ্ছে কিনা। ইনপুট টাইপ টাইম কিছুই নেই, শুধু টাইপ আমাদের টাইম লিখলেই আমাদের ওটা চলে আসবে। তো এটা একটা নো ব্রেনার, আমরা আশা করি এইটুকু সবাই করে ফেলেছি। তারপর আমরা দেখব ইনপুট টাইপ উইক। ইনপুট টাইপ উইক আমরা যখন এক্সপ্লোর করব, তাই দিয়ে আমাদের শেষ হবে আজকের ইনপুট ট্যাগগুলি। আমরা একটা বিআর লিখলাম, একটা পি ট্যাগ দিলাম, দেওয়ার পর আমরা লিখব ইনপুট টাইপ উইক। দেওয়ার পর আমরা লিখবো একটা ইনপুট টাইপ যার টাইপ হবে উইক। আমি একটা এক্সট্রা একটা স্টেপ ফলো করলাম, এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন ভিজুয়াল স্টুডিও কোডে। তো এটা একটা কুইকলি আমাদের কোড ট্যাক্স জেনারেট করতে সাহায্য করে। একবার লিখবেন ইনপুট, তারপর একটা কোলন দেবেন, দেওয়ার পর যা টাইপ আমাদের লিখতে হবে সেটা লিখলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা ইনপুট টাইপ জেনারেট করে দেবে। আপাতত নেম এবং আইডি আমি একবার মুছে দিলাম যাতে আমাদের ওটা কনফিউজ না করে। তো একবার সবাই বলবেন যে এইটুকু আপনারা করতে পেরেছেন কিনা। ইনপুট টাইপ উইক আমরা এক লাইনে কিভাবে জেনারেট করলাম আর একবার আমি দেখাবো, প্লিজ একবার মন দিয়ে দেখবেন। লিখবো আমরা ইনপুট, এটা আমাদের অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোড সাপোর্ট করে যে আমরা এইভাবে আমাদের কম টাইমে কি করে একটা ট্যাগ জেনারেট করতে পারি। ইনপুট লেখার পর একটা কোলন দেব, আপনারা কোলন হয়তো দেখতে পারবেন, শিফট চেপে আমরা যখন সেমিকোলনে তখন আমাদের কোলন আসবে। ইনপুট কোলন দিয়ে আমরা টাইপ দেব যে আমাদের কোন টাইপের ইনপুট ট্যাগ লাগবে। তো এক্ষেত্রে আমরা দেখব ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা গিয়ারের আইকন দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের কোড একদম ঠিক। যখনই আমরা উইক লিখে এন্টার প্রেস করব, আমাদের সামনে এমন একটি ইনপুট টাইপ চলে আসবে। তো এটা আপনারা ম্যানুয়ালিও করতে পারেন, আমি একটু টাইম বাঁচানোর জন্য এটা নর্মালি করলাম, একটু যাতে আমার টাইম বাঁচে। তো এটা আপনারা করে দেখতে পারেন। তো ইনপুট টাইপ উইক এটা লেখার পর কোডটিকে একবার সেভ করব, করার পর আমরা চলে যাব আমাদের আউটপুট স্ক্রিনে। এখানে গিয়ে দেখবো একটা আরেকটা আশ্চর্য ধরনের ইনপুট ট্যাগ আমাদের ইনপুটের আউটপুট চলে এসেছে। এখানে দেখবো আমাদের উইক এবং তারপর দুটো ড্যাশ, তারপর চারটে ড্যাশ, তারপর একটা ক্যালেন্ডারের আইকন। এখানে গিয়ে আমরা কোনো মাসের একটা উইক সিলেক্ট করতে পারি। তো একবার সবাই ট্রাই করে দেখবেন যে আপনাদের এই জিনিসটা ঠিকঠাক করে আসছে কিনা, যে আপনারা কোনো মাসের একটা উইক অর্থাৎ 7 দিন একবারে সিলেক্ট করতে পারছেন কিনা। যখনই আমরা দেখব তখন দেখব যে কোন উইক, কোন বছরের কোন উইক আমরা সিলেক্ট করেছি। তো সেটা একবার চেষ্টা করে দেখবেন যে আপনাদের সবার এরকম আসছে কিনা। এই সিনট্যাক্সটি যখন আপনাদের আসবে তাহলে বুঝবেন আপনাদের কোড একদম ঠিকঠাক আছে। তো একবার আমি শুনবো সবার কাছে যে এইটুকু আপনারা করেছেন কিনা। তো যারা কোলান দিয়ে জিজ্ঞেস করছিলেন, তো ওটা আমি টাইম বাঁচানোর জন্য করেছি, ওটা আপনারা ম্যানুয়ালিও করতে পারেন।
ভিজুয়াল স্টুডিও কোডে এমন অনেক ফিচার আছে যেগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ট্যাগ জেনারেট করতে পারি। সেগুলো আমরা যখন একটু প্রজেক্টের দিকে আসবো তখন আমরা করব। কালার ব্লু না হলে ব্লু না হয়ে ব্ল্যাক হচ্ছে। স্যার আপনি হয়তো এজ ইউজ করছেন, সেই কারণে আমাকে একজন বলেছিলেন যে এজ যারা ইউজ করছে তাদের সবকিছু ইনপুট টাইপ ব্ল্যাক আসছে, তো ওই কারণে আপনার আসতে পারে, অসুবিধা নেই। এজ ওকে। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে আমরা কি করলাম এতদিন। আমরা 3 দিন ধরে দেখলাম আমাদের এতগুলো ইনপুট টাইপ। তো সবাই একবার আমাকে জানাবেন যে সব ইনপুট টাইপ আপনাদের ক্লিয়ার কিনা, তাহলে আমি ফর্মের দিকে এগোবো, তাহলেই আমাদের ইনপুট টাইপ শেষ হয়ে যাবে। একবার সবাই জানাবেন ইনপুট টাইপ আমাদের সব ক্লিয়ার, তাহলে আমি ফর্মের দিকে এগোবো। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সবার আশা করি ক্লিয়ার। তো চলুন এবার আমরা এক্সপ্লোর করি আমাদের নেক্সট ট্যাগ, সেটা হলো আমাদের ফর্ম ট্যাগ। তো এখানে আমি ওএল এবং ইউএল দুটো ট্যাগ রেখে দিয়েছি, এই দুটোকে আপনারা আপাতত ইগনোর করুন। যেহেতু অনেকে বলছিলেন ফর্ম ট্যাগটাকে একবার দেখান, তাহলে আমাদের ইনপুট টাইপ বেশি ভালো করে ক্লিয়ার হয়। চলুন একবার আমরা ফর্ম ট্যাগের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের ভালো বুঝতে পারবো। তো এবার আমাদের আসছে আমাদের নেক্সট টপিক, সেটা হলো আমাদের ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ আমাদের কি কাজে লাগে? তো সিম্পল ভাষায় যদি আমরা বলি ফর্ম ট্যাগ আমাদের কি কাজে লাগে, ফর্ম ট্যাগ আমরা ইউজ করি। ফর্ম একটা সিম্যান্টিক ট্যাগ, সবাই একবার মনে রাখবেন যে আমরা সিম্যান্টিক ট্যাগের মধ্যে হয়তো ফর্ম ট্যাগটাকে দেখতে পাইনি, কিন্তু ফর্ম ট্যাগ আসলে একটা সিম্যান্টিক ট্যাগ, যেটা আমাদের একবারে বলে দেয় আমরা এইচটিএমএল এর মধ্যে কি ইনপুট করতে চাই, অর্থাৎ কি কোড আমরা চাই। তো ফর্ম আমরা যেমন ফিল আপ করি, আমরা হাতে লিখেও অনেক ফর্ম ফিল আপ করি, অথবা আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো ফর্ম ফিল আপ করি, তো সেগুলিকে করার জন্য আমরা ইউজ করি ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভেতর আমরা যা লিখবো সেটাকে এইচটিএমএল একটা ভ্যালিডেশন প্রোভাইড করে। আমি আরেকবার বলবো, ফর্ম ট্যাগের ভেতর আমরা যা লিখবো অর্থাৎ ইনপুট এবং লেবেল, আমরা এবার একটা নতুন ট্যাগ দেখবো, সেটা হচ্ছে একটা লেবেল ট্যাগ, যেটা ফর্মের সাথেই ইউজ হয়। তো ফর্মে যে লেবেল ট্যাগ এবং ইনপুট ট্যাগের জড়ি আমরা দেখতে যাব, সেই দুটো ট্যাগ আমাদের ইউজ হয় ফর্ম ট্যাগের আন্ডারে, যার ফলে এইচটিএমএল বুঝতে পারে যে আমাদের এটা একটা ফর্ম, অর্থাৎ এখানে আমরা কোনো ডেটা প্রোভাইড করতে চাই, অর্থাৎ আমরা কোনো ইউজারের থেকে কোনো ডেটা এখানে নেওয়ার পর সেই ডেটাটিকে আমরা কোনো ব্যাকএন্ডে দিয়ে হ্যান্ডেল করাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট দেখবো, সেখানে গিয়ে আমরা কিভাবে ফর্মের ডেটা রিট্রিভ করি, সেটা যখন জাভাস্ক্রিপ্ট আসবে তখন আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। তো আপাতত আমরা দেখব ফর্ম ট্যাগের কাজ, যাদের ফর্ম ট্যাগ ক্লিয়ার হয়নি। ফর্ম ট্যাগ একটা সেমান্টিক ট্যাগ, অর্থাৎ ফর্ম ট্যাগ আমাদের এক বাক্যে বলে দেয় যে ফর্ম আমাদের লাগবে এইচটিএমএল এর ভেতর, সে কারণে আমরা ফর্ম ট্যাগ ইউজ করে থাকি। তো ফর্ম ট্যাগের ভেতর আমরা দুটো ট্যাগ মেইনলি ইউজ করি, সেটা হলো লেবেল এবং আমাদের ইনপুট। দুটো ট্যাগ দিয়েই আমরা মেইনলি ফর্ম হ্যান্ডেল করি। তো সেই দুটো ট্যাগ এবার আমরা দেখব। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই। ফিরে গিয়ে আমরা এতদূর যা করেছিলাম সেটাকে একবার কমেন্ট আউট করি, তাহলে আমাদের একটা ফ্রেশ কোড আমরা পাবো। তো একবার আমাকে একটু টাইম দিন, আমি একটুখানি কমেন্ট আউট করি। কমেন্ট আউট করার পর আমি এবার স্টার্ট করব ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগ জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে, একবার সবাই এইচটিএমএল এ গিয়ে লিখুন FOM, লেখার পর একবার এন্টার প্রেস করুন। করার পর আপনাদের সামনে এমন একটি ফর্ম ট্যাগ জেনারেট যাবে। সবাই একবার এইচটিএমএল এর যেখানে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা কোড টাইপ করি, সেখানে গিয়ে একবার লিখবো FORM। লেখার পর আমরা একবার এন্টার প্রেস করব। করার পর আমাদের সামনে এমন একটি ফর্ম ট্যাগ জেনারেট হয়ে যাবে। একবার সবাই এইটুকু করতে পেরেছেন কিনা আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট টপিকে এগোতে পারি। সবার ক্লিয়ার? চলুন এবার আমরা এগিয়ে যাই ফর্ম ট্যাগের দিকে। ফর্ম ট্যাগ যখন আমরা জেনারেট করলাম, একবার সবাই দেখবেন আমাদের সামনে ফর্ম ট্যাগ চলে এসেছে। ফর্ম ট্যাগের সাথে আমাদের একটা অ্যাট্রিবিউট এসেছে। একবার সবাই খেয়াল করবেন আমার স্ক্রিনটা, আমাদের সামনে অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট এসেছে। অ্যাকশন বলে অ্যাট্রিবিউটটির উপর আপনি একবার হভার করুন, অর্থাৎ মাউসটিকে একবার নিয়ে যান, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের একটা প্রম্পট জেনারেট করে দেবে যে আমাদের এটা কি কাজ করে। তো অ্যাকশন অ্যাট্রিবিউট আমাদের কি কাজ করে সেটা আমরা এক নজরে দেখব। তো এখানে কি বলছে, দ্য ইউআরআই অফ এ প্রোগ্রাম দ্যাট প্রসেসেস দ্য ফর্ম ইনফরমেশন, দিস ভ্যালু ক্যান বি ওভাররিডেন বাই ফর্ম অ্যাকশন অ্যাট্রিবিউট অন এ বাটন অর ইনপুট এলিমেন্ট। দেখে আমাদের কিছুই মাথা ঢুকলো না, তো আমরা এটাকে একবার সহজ ভাষায় বলবো। অ্যাকশন অ্যাট্রিবিউট আমাদের যখন ফর্ম ট্যাগ প্রথম এইচটিএমএল এ এসেছিল, তখন আমাদের মেইনলি ইউজ হতো পিএইচপি। যারা পিএইচপি ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত তারা হয়তো রিকল করুন একবার,
পিএইচপি যখন আমরা ইউজ করতাম তখন ফর্মের সাথে একটা অ্যাকশন বলে এখানে একটা অ্যাট্রিবিউটের ভেতর আমাদের পিএইচপি ফাইলের সোর্স দিতে হতো, অর্থাৎ আমাদের পিএইচপি ফাইলটা কোথায় আছে সেটা আমাদের দিতে হতো। তো অ্যাকশনের মধ্যে আমরা যদি জাভাস্ক্রিপ্টের ফাইল দিই তাহলে কি স্যার এটা চলবে না? তো স্যার আপনি একবার ট্রাই করে দেখুন, এটা চলবে না। অ্যাকশন ট্যাগ, অ্যাকশন অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি পিএইচপি দ্বারাই হ্যান্ডেল হতো যখন আমাদের ফর্ম ট্যাগ এসেছিল। তো পিএইচপি এখন আমাদের ইউজ হয় না অতটা, যত বড় বড় ওয়েবসাইট আগে ইউজ হতো, অর্থাৎ যেমন ফেসবুক আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজে তৈরি, অর্থাৎ ফেসবুকের ব্যাকএন্ড আমাদের পিএইচপিতে লেখা। তখন পিএইচপি যেহেতু বহুত ফেমাস ছিল, ফর্ম ট্যাগের মেনলি অ্যাকশন যে অ্যাট্রিবিউট সেটা আমরা পিএইচপি তে হ্যান্ডেল করতাম। অর্থাৎ আমরা ফর্ম ট্যাগের ভেতর যে ডেটাটি পাস করতাম সেটা আমরা অ্যাকচুয়ালি পিএইচপি তে হ্যান্ডেল করতাম। সেই কারণে পিএইচপির ভেতর আমরা একটা অ্যাকশন বলে অ্যাট্রিবিউট দিতাম। এবার অ্যাকশন অ্যাট্রিবিউটের ভেতর যে পিএইচপি ফাইলটা আমরা দিতাম সেই পিএইচপি ফাইলের ভেতরই আমরা সেই ডেটাটিকে দেখতে পেতাম। তো এটা একটা বিল্ট ইন ফিচার আমাদের এইচটিএমএল এর ভেতর, যে ফর্ম ট্যাগের মাধ্যমে আমরা পিএইচপি দিয়ে খুব সহজে আমরা ডেটা হ্যান্ডলিং অর্থাৎ ফর্ম হ্যান্ডলিংও করতে পারতাম। তো এটার আমাদের আপাতত কোনো কাজ নেই, যেহেতু আমরা পিএইচপি করব না। তো পিএইচপি বাদ দিয়ে আমরা ফর্ম ট্যাগের ভেতর আসব। তো আশা করি ফর্ম ট্যাগের এইটুকু সবার ক্লিয়ার। ফর্ম ট্যাগ আমরা একটা জেনারেট করলাম, যেখানে আমাদের একটা অ্যাকশন অ্যাট্রিবিউট ছিল, সেটা আমরা এখন ইউজ করব না। সেই অ্যাকশন অ্যাট্রিবিউটটা আমরা যেহেতু ইউজ করব না, আমরা ওটাকে মুছে দেব, দিয়ে আমরা ফর্ম ট্যাগের ভেতর আসব। তো একবার আমাকে বলুন এইটুকু সবার ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট টপিকে এগোতে পারি। Don't know why I am stuck of the URL tag. ইউআরএল ট্যাগ বলতে স্যার আপনি কি এ ট্যাগের অথবা অ্যাঙ্কার ট্যাগের কথা বলছেন? একবার বলবেন। স্যার ক্লাসটা একটু স্পিডে হয়ে যাচ্ছে স্যার, আমি বহু চেষ্টা করছি আস্তে আস্তে পড়ানোর। তো যদি কারোর আরো আস্তে পড়ানো লাগে তো আমি আরো আস্তে পড়াবো। তো একবার আমাকে বলবেন আমি আরো আস্তে পড়াবো কিনা, তাহলে আমি আরো আস্তে পড়াবো। অ্যাঙ্গুলার ট্যাগ স্যার, ওটা অ্যাঙ্গুলার ট্যাগ না, ওটা অ্যাঙ্কার ট্যাগ। অ্যাকচুয়ালি অ্যাঙ্কার ট্যাগ আমাদের ইউআরএল অথবা আমাদের কোনো হাইপারলিংক ক্রিয়েট করতে সাহায্য করে। তো হাইপারলিংক বলতে আমরা কি বুঝি? হাইপারলিংক বলতে আমরা বুঝি আমাদের ওয়েবসাইটে যদি আমরা কাউকে কোনো অন্য পেজ অথবা অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি। তো অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা কোনো ইউআরএল যদি আমরা প্রোভাইড করি, আমরা ইউজারকে সেই ইউআরএল এ রিডাইরেক্ট করাতে পারি, এই জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি। স্যার একসাথে কমেন্ট আউট কিভাবে করব? তো কমেন্ট আউট একসাথে করার জন্য সিম্পলি আপনি যে কোনো কোড সিলেক্ট করুন, করার পর এইভাবে একটা কোডকে সিলেক্ট করুন, করার পর কন্ট্রোল চেপে স্ল্যাশ প্রেস করবেন, তাহলে আপনার কোড কমেন্ট আউট হয়ে যাবে। এটা ভিজুয়াল স্টুডিও কোডেই ভিজুয়াল স্টুডিও এবং কিছু কিছু কোড এডিটর সাপোর্ট করে। তো একবার চেষ্টা করে দেখবেন হচ্ছে কিনা। স্পিড একদম ঠিক আছে স্যার, আমি বহু চেষ্টা করছি আগের থেকে অনেক কম স্পিডে পড়ানোর। তো আমি স্লোলি পড়াবো, অসুবিধা নেই। স্যার একটু স্লো হলে ভালো হয়। স্যার আমার কথা বলার স্পিড আপনি স্লো চাচ্ছেন, না আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেগুলো ডেইলি এত পড়াবো না সেই কারণে আপনি বলছেন? একবার আমাকে প্লিজ ক্লিয়ারিফাই করবেন, তাহলে আমি আরো স্লোলি বলার চেষ্টা করব। স্যার একবার বলবেন প্লিজ। স্যার আপনার কথা বলার স্পিড, ম্যাম আমি বহু চেষ্টা করছি আস্তে আস্তে বলার, আমি আগের থেকে অনেক চেষ্টা করি আস্তে বলার। তো অ্যাকচুয়ালি আমি এভাবেই কথা বলি, তো একটু বেয়ার করবেন আমাকে। যদি অসুবিধা হয় আমি চেষ্টা করবো আরো আস্তে পড়ানোর। তো প্লিজ দয়া করে রাগ করবেন না, আমি চেষ্টা করছি আরো আস্তে পড়ানোর। রাকেশ বাবু বলছেন রিপিট লাস্ট ওয়ান। স্যার আপনি কি অ্যাকশন অ্যাট্রিবিউটের কথা বলছেন? একবার আমাকে বলবেন, তাহলে আমি বুঝতে পারি লাস্ট ওয়ান অ্যাকশনই আমি করিয়েছি। তো রাকেশ বাবু একবার প্লিজ বলবেন।
ওকে, অ্যাকশন অ্যাট্রিবিউটটা অনেকে হয়তো বুঝতে পারেননি, তো আমি যাচ্ছি অ্যাকশন অ্যাট্রিবিউটের দিকে, চিন্তা করবেন না। তো আমি এবার প্লিজ মন দিয়ে দেখবেন, যারা এখনো করতে পারেননি তাদের জন্য আমি বলছি যে আমরা অ্যাকশন অ্যাট্রিবিউট দিয়ে কি করি। তো যখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এসে লিখবো ফর্ম, একবার আমার সাথে রিপিট করবেন। ভিজুয়াল স্টুডিও কোডে এসে যখন আমরা লিখবো ফর্ম, লেখার পর আমরা যখন এন্টার প্রেস করব, করার পর আমাদের সামনে এমন একটি অ্যাকশন অ্যাট্রিবিউট চলে আসবে। অ্যাকশনের কথার অর্থ কি স্যার, বাংলায় একবার বুঝবেন। অ্যাকশনের কথা, আমরা যদি কোনো কিছু নিয়ে ভ্যালিডেশন অথবা কোনো কিছু কাজ করাতে চাই, সেই কাজের যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলি অ্যাকশন। অর্থাৎ আমরা কোনো, এখানে আমি কোডের ভাষায় বলি যদি, যে আমরা ফর্মের ভেতর যে ডেটাটিকে সাবমিট করব, সেক্ষেত্রে অনেকই কারণে হয়তো ডেটাটি ভুল, অথবা ডেটাটি কোনো কারণে সবকিছু কেউ ফিল আপ না করে ডেটাটি সাবমিট করার চেষ্টা করছে। সেই সকল কারণে আমাদের ফর্মের অ্যাকচুয়ালি একটা ভ্যালিডেশন অথবা ফর্ম ট্যাগকে আমরা ভ্যালিডেট অথবা ফর্ম ট্যাগের আমরা অ্যাকশন স্পেসিফাই করি, যে ফর্ম ট্যাগ আমাদের যখন ডেটা যখন আমাদের সাবমিট হবে, তখন ফর্ম ট্যাগ আমাদের কি করবে। তো ফর্ম ট্যাগে যে অ্যাকশন অ্যাট্রিবিউট, সেটা আমরা এখন ইউজ করি না। তার একটাই কারণ, আমরা যখন প্রথম ফর্ম ট্যাগ ইন্ট্রোডিউস হয়েছিল HTML এর মধ্যে, তখন মেনলি সার্ভার সাইড কোড লেখা হতো PHP তে। সার্ভার সাইড, এবার ক্লায়েন্ট সাইড আপনাদের কনফিউশন হলে আমার কিছু করার নেই, একজন জিজ্ঞেস করেছেন সেই কারণে আমি বলছি। তো সার্ভার সাইডে যে অ্যাকশন বলে অ্যাকশন আমরা ইউজ করতাম, তো সেটা মেনলি লেখা হতো PHP তে। আমরা ফর্মের ভ্যালিডেশন ঠিক কি ভুল সেটা বুঝতাম পিএইচপির মাধ্যমে, অর্থাৎ ফর্মের ভ্যালিডেশন আমরা করতাম পিএইচপি দিয়ে। তো অ্যাকশন অ্যাট্রিবিউটের ভেতর আমরা পিএইচপি ফাইলের লিংক প্রোভাইড করি, যেখানে আমাদের পিএইচপি ফাইল থাকবে। সেই পিএইচপি ফাইল যদি আমাদের ভ্যালিডেট করে, তখনই আমাদের ফর্মটি সাবমিট হতো। সেই কারণে আমরা ফর্ম অ্যাকশন অ্যাট্রিবিউটটি ইউজ করি, যাতে আমরা ফর্মটিকে পিএইচপির দ্বারা ভ্যালিডেট করাতে পারি। যদি আমরা ভ্যালিডেশন না করাই, তাহলে অনেকে অনেক ডেটা, ভুলভাল ডেটা দিয়েও আমাদের ফর্ম সাবমিট করতে পারে। সেই কারণে সেই ভ্যালিডেশনের কোড আমরা অ্যাকশন অ্যাট্রিবিউটের ভেতর লিখতাম, যেটা আমাদের হতো একটা পিএইচপির কোড। আমরা যেহেতু পিএইচপি করব না, তাই আমরা অ্যাকশন অ্যাট্রিবিউটটি ইগনোর করব। এবার আশা করি আপনাদের ক্লিয়ার। আমি একবার দয়া করে শুনবো যে আপনাদের ক্লিয়ার কিনা অ্যাকশন অ্যাট্রিবিউটটি, না হলে আমি আবার চেষ্টা করব বোঝানোর, যতক্ষণ না আপনাদের ক্লিয়ার হচ্ছে। যাদের ক্লিয়ার ছিল না তারা একবার বলবেন প্লিজ আমাকে, তাহলে আমি বুঝতে পারি। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার। চলুন, স্পিডও ওকে আছে, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা তাহলে এগিয়ে যাই আমাদের ফর্ম ট্যাগের ভেতর আমরা কি লিখি তার দিকে। তো চলুন একবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ফিরে যাই। ফিরে গিয়ে এবার আমরা ডিসকভার করব নতুন একটা ট্যাগ। যারা খাতা পেন নিয়ে বসে আছেন তারা প্লিজ লিখে নেবেন। ট্যাগটির নাম সেটা হলো আমাদের লেবেল, LABEL, লেবেল। লেবেল লিখে যখন আমরা এন্টার প্রেস করব, আমাদের সামনে একটা লেবেল ট্যাগ চলে আসবে। এবার আপনাদের মনে কোয়েশ্চেন আসবে যে আমরা কি বুঝি স্যার, লেবেল আমরা কেন ইউজ করি স্যার, সেটা এবার আমি আসবো। তো লেবেল ট্যাগ যারা জেনারেট করে ফেলেছেন, তো এটুকু সবাই আশা করি করতে পেরেছেন। যারা পারেননি তাদের জন্য আমি আরেকবার বলবো, LABEL লেখার পর যখন আমরা একবার এন্টার প্রেস করব, করার পর আমাদের সামনে এমন একটি এমটি লেবেল ট্যাগ চলে আসবে। এটা আসছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের জন্য, কারণ ভিজুয়াল স্টুডিও কোড এই সকল শর্টকাট আমাদের সাপোর্ট করে দেয়। তো লেবেল ট্যাগ আশা করি সবাই জেনারেট করতে পেরেছেন। লেবেল ট্যাগ জেনারেট করার পর আমাদের সামনে আছে একটা ফর অ্যাট্রিবিউট। এগুলোকে আপনারা হয়তো এক নজরে দেখে বুঝতে পারবেন, এটা একটা ফর অ্যাট্রিবিউট। ফর অ্যাট্রিবিউটের কাজে আমি আসবো, তার আগে বলে দিই, লেবেল ট্যাগ একটা সেলফ ক্লোজিং ট্যাগ না। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা এন্ডিং ট্যাগ রয়েছে। তো লেবেল যাদের কোয়েরি ছিল লেবেল সেলফ ক্লোজিং না নন সেলফ ক্লোজিং, তো লেবেল একটি সেলফ ক্লোজিং ট্যাগ না, সেই কারণে আমরা একটা এন্ডিং ট্যাগ দেখতে পারছি। তো তার মানে আমাদের লেবেল ট্যাগের ভেতর আমাদের কোনো কন্টেন্ট লিখতে হবে, সেই কারণেই আমাদের একটা এন্ডিং ট্যাগ রয়েছে। তো এবার এখানে গিয়ে আমরা একটা কন্টেন্ট লিখবো।
তার আগে আপনাদের কাছে একবার জিজ্ঞেস করব যে লেবেল ট্যাগ এবং ফর অ্যাট্রিবিউটটি সবার সামনে চলে এসেছে কিনা। তো প্লিজ আমাকে একবার জানাবেন, রিয়াকশনের মাধ্যমে জানান। বারবার যদি আপনাদের কমেন্ট করতে ভালো না লাগে, রিয়াকশন দিয়ে আমাকে একবার জানাবেন যে হ্যাঁ স্যার জেনারেট করতে পেরেছি, আমার সামনে ফর অ্যাট্রিবিউটটি আসছে। আচ্ছা, সবার সাথে সবাই হয়তো বুঝতে পেরেছেন, সবার সামনে আশা করি ফর অ্যাট্রিবিউট দিয়ে এটা চলে এসেছে। চলুন এবার আমরা ফর অ্যাট্রিবিউটের কাজ এবার আমরা দেখব। একজন বলছেন রিপিট করুন। তো রিপিট স্যার, আমি একটা ফর্ম ট্যাগ জেনারেট করলাম, ফর্ম ট্যাগের কাজ বললাম। ফর্ম ট্যাগ আমাদের একটা সেমান্টিক ট্যাগ, যেটা আমাদের ফর্ম লিখতে সাহায্য করে HTML এর ভেতর। তার ভেতর আমরা লিখি লেবেল। লেবেল আমরা কাকে বলি সেটা আমি এখনই আসবো, তার আগে আমি ফর ট্যাগটাকে একবার বলে দিই। ফর ট্যাগ আমাদের হলো, ফর মানে আমাদের ইংলিশে বোঝায় অর্থাৎ বাংলায় বোঝায় জন্য, অর্থাৎ আমরা লেবেল ট্যাগটি কোন ইনপুট ট্যাগের জন্য জেনারেট করতে চাই সেটা আমরা ফর ট্যাগের ফর অ্যাট্রিবিউটের ভেতর আমরা সেই নামটা লিখি। যাদের ক্লিয়ার হলো না আবার বলবো আমি, কোনো অসুবিধা নেই। লেবেল ট্যাগের ফর অ্যাট্রিবিউটের কি কাজ স্যার? ফর অ্যাট্রিবিউটের কাজ হলো আমরা লেবেল ট্যাগটি কোন ইনপুট ফিল্ডের জন্য রিজার্ভ করে রাখতে চাই, অর্থাৎ লেবেল ট্যাগটি কোন ইনপুট ফিল্ডের জন্য আমাদের থাকবে। ফর কথার অর্থ জন্য, অর্থাৎ আমরা লেবেল ট্যাগটি কোন ইনপুট ফিল্ডের সাথে ইউজ করতে চাই, সেই কারণে আমাদের ফর অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু আমাদের দিতে হয়। সেই ভ্যালুটি কি হবে স্যার, সেটাই আমি এবার আসব। এবার আমরা যখন একটা লেবেল লিখলাম, এই লেভেলে গিয়ে আমি রিকোয়েস্ট করব এইটুকু সবাই একবার জেনারেট করবেন। করার পর লেবেলের ভেতর একটা কন্টেন্ট লিখুন আপনারা যা খুশি। এক্ষেত্রে আমি লিখছি নেম, অর্থাৎ আমরা একটা নেম ইনপুট নিতে চাই। তো নাম আমরা একটা ইনপুট নেব। তো নাম আমাদের হতে হবে একটা টেক্সট টাইপের ইনপুট ফিল্ড, অর্থাৎ নাম আমরা চাইবো যে তার মধ্যে যেন শুধু ক্যারেক্টারই থাকে। তো আমরা চাইবো যে আমাদের টেক্সট টাইপের ইনপুট ফিল্ড যেন আমাদের সামনে একটা চলে আসে। আমরা লিখবো ইনপুট। ইনপুট লেখার পর আমরা লিখবো এন্টার। আমাদের সামনে একটা ইনপুট টাইপ ইজ ইকুয়ালস টু টেক্সট এবার আমাদের সামনে চলে আসলো। এবার নেম লেবেলের জন্য আমি রিজার্ভ করলাম আমাদের এই ইনপুট ফিল্ডটাকে। তো এটা তো আমরা বুঝছি যে লেবেল, এই লেবেলটার জন্য আমরা এই ইনপুট ফিল্ডটি রিজার্ভ করে রেখেছি, অর্থাৎ যে নাম ইনপুট করতে চাইবে সে যেন এই ইনপুট ফিল্ডটার ভেতরেই নামটাকে ইনপুট করে, তার বাইরে যেন কোনো জায়গায় নাম ইনপুট না করে। সেটা আমরা কিভাবে বোঝাবো HTML কে? সেটা বোঝানোর জন্য আমরা নতুন একটা অ্যাট্রিবিউট দেখব, সেটা হলো একটা নেম অ্যাট্রিবিউট। তো আরেকবার আমি বলে দিই, আমরা একটা নতুন অ্যাট্রিবিউট দেখতে চলেছি, সেটা হলো আমাদের নেম অ্যাট্রিবিউট। এবার নেম অ্যাট্রিবিউট আমরা কেন ইউজ করব আর ফর অ্যাট্রিবিউটের সাথে এর কি মিল সেটাই আমরা এবার আসব। তার আগে আমাকে একবার বলবেন যে লেবেল এইভাবে এবং ইনপুট ট্যাগ এইভাবে আপনারা জেনারেট করতে পেরেছেন কিনা। তো আমি সবার কাছ থেকে একবার রেসপন্স চাইবো যে আপনারা এইটুকু করতে পেরেছেন কিনা। স্যার ফর অ্যাট্রিবিউটটা একবার বলবেন স্যার। ফর অ্যাট্রিবিউট হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি ফর অ্যাট্রিবিউট আমরা ইউজ করি একটা লেবেলকে কোনো ইনপুট ফিল্ডের জন্য রিজার্ভ করে রাখার জন্য, অর্থাৎ আমরা সেই লেবেলটিকে যখন এবার আমরা আসবো সেটার এমনি কাজ কি, তো সেটা আমরা একবার দেখবো। তো সবাই একবার করতে পেরেছেন কিনা একবার প্লিজ বলবেন। হ্যাঁ অনিকেত বাবু, আমি এখনই আউটপুটে আসবো, তার আগে সবার কাছ থেকে একবার নিয়ে নিই আমার রেসপন্সটি, তারপরেই আমি আসবো। চলুন ফরের মধ্যে কি কিছু লিখলাম না, এবার লিখবো, আমরা অবশ্যই লিখবো। তো তার আগে আমরা সবার কাছ থেকে একবার রেসপন্স চাইছি। স্যার লেবেলের থেকে আরেকবার বলুন প্লিজ। ওকে, সরি প্লিজ বলেননি আপনি, কোনো ব্যাপার না। তো আমি আরেকবার বলবো, অবশ্যই বলবো। চলুন আমরা আরেকবার ডিসকভার করি যে আমরা লেবেল থেকে কি করলাম। ফার্স্ট আমরা একটা ফর্ম ট্যাগ নিলাম, তার মধ্যে আমরা একটা লেবেল ট্যাগ জেনারেট করলাম। লেবেল ট্যাগের ভেতর আমরা একটা কন্টেন্ট দিলাম যেটা হলো আমাদের নেম। এবার এখানে নেম দেখে আপনারা কনফিউজ হবেন না, এই নেম একটা কন্টেন্ট আর এই নেম একটা অ্যাট্রিবিউট, দুটো সিমিলার না।
দুটো ডিফারেন্ট, তো প্লিজ কনফিউজ হবেন না। এটা অ্যাকচুয়ালি আমি নেম মানে আপনার নাম আপনারা যাতে এই লেভেলের দ্বারা ইনপুট করতে পারেন সেই কারণে আমি এখানে নেম লিখলাম। তো লেবেল ট্যাগে আমরা কি দিই? লেবেল ট্যাগে আপনারা এইটুকু যদি আমরা এবার আউটপুটটা দেখি, অনিকেত বাবু একবার বলছিলেন আউটপুট দেখানোর জন্য। আউটপুট দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা কি করলাম। তো আপনাদের সামনে এমন আউটপুটটি আসছে কিনা একবার আমাকে সবাই জানাবেন। একটা নেম, তার সাথে একটা ইনপুট ফিল্ড আমাদের সামনে চলে আসবে। একবার সবাই আমাকে বলবেন নেম লেবেল, এটা আমাদের লেবেল, তার বাইরে একটা ইনপুট ফিল্ড আমাদের এসছে কিনা সেটা আমাকে একবার বলবেন। তো তাহলে আমি কনফার্ম হতে পারি যে আপনাদের সামনে এটা আসছে। একবার সবাই রিয়াকশন দিন। আমি সবার কাছ থেকে চ্যাট বক্সে বারবার বলবো না লিখতে, আপনাদের হয়তো ইররেজিস্টিবল রাখতে পারে জিনিসটা। তো একবার রিয়াকশন দিয়ে সবাই আমাকে বলুন যে হ্যাঁ স্যার এটুকু এসছে আমার সামনে, তাহলে আমি বুঝে যাই। ওকে, সবার আশা করি চলে এসেছে। তো চলুন এবার আমরা ডিসকভার করি লেবেল ট্যাগ দিয়ে আমরা কি বুঝি। তো লেবেল ট্যাগ আমরা যখন কোনো ফর্ম দেখি, আপনারা সিম্পলি কোনো ওয়েবসাইটে গিয়ে যদি ফর্ম দেখেন, সেখানে গিয়ে দেখবেন আমাদের ইনপুট ফিল্ডের ওপর একটা টেক্সট থাকে যে আমরা ইনপুট ফিল্ডে কোন ধরনের ডেটা ইনপুট করতে চাই। এক্ষেত্রে আমি রেখেছি নেম, অর্থাৎ আমি চাইবো আপনারা এই ইনপুট ফিল্ডের ভেতর আপনার নামটি ইনপুট অর্থাৎ আপনার নামটি এখানে প্রোভাইড করুন। তো সেক্ষেত্রে আমরা বললাম লেবেল, এটা হলো আমাদের লেবেল। লেবেলের পর আমাদের ইনপুট ফিল্ড, আমরা চাইবো আমাদের নাম এই ইনপুট ফিল্ডে দেওয়ার জন্য, তাই আমরা লেবেল দিয়ে একটা বলতে গেলে জাস্টিফিকেশন করলাম, অথবা আমরা যে লেবেল দিয়ে বোঝালাম যে আমরা এই ইনপুট ফিল্ডে আমরা নাম ইনপুট করব। এবার হয়তো আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আসবে যে স্যার আমরা কি এটা পি ট্যাগ দিয়ে করতে পারলাম না, পি ট্যাগ দিয়ে করতে পারতাম না, পি ট্যাগ দিয়ে তো আপনি করে দেখালেন, তাহলে পি ট্যাগ আমরা কেন ইউজ করলাম না? তো এবার আমি আসবো পি ট্যাগ আমরা কেন ইউজ করলাম না। যেমনটি আপনারা দেখছেন লেবেলের সাথে একটা ফর অ্যাট্রিবিউট আমাদের রয়েছে। এই ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের একটা ভ্যালু দিতে হয়, সেই ভ্যালুটি সবসময় ইউনিক থাকবে। অর্থাৎ আমাদের ফর্মের ভেতর যদি কোনো অন্য লেবেল এবং ইনপুট ফিল্ড থাকে, সেটার সাথে যেন এই ফর এর কোনো মিল না থাকে, অর্থাৎ এই ফরের ভ্যালু যেন সবসময় ইউনিক হয়। তো ইউনিক কেন হয়? তাহলে আমরা এটা বুঝবো, কারণ নেম বলে আমরা যে লেবেলটির সাথে ইনপুট ফিল্ডটি লিখলাম, আমরা চাইবো না যে অন্য কেউ সেই সেম নাম অন্য একটি ইনপুট ফিল্ডে গিয়ে প্রোভাইড করুক। তো এটা ফর অ্যাট্রিবিউটের ভেতর আমরা একটা ভ্যালু প্রোভাইড করব, যার সাথে আমাদের ইনপুট ফিল্ডটা লিঙ্ক হয়ে যাবে, যে আমরা যখন লেবেলের ওপর ক্লিক করব তাহলে যেন আমাদের ইনপুট ফিল্ডটা সিলেক্ট হয়। আমি আরেকবার বলবো, লেবেলের ফর অ্যাট্রিবিউটের সাথে কেন ইউজ করি আমরা? তো লেবেলের সাথে ফর অ্যাট্রিবিউট আমরা ইউজ করি ইনপুট ফিল্ডটাকে অথবা ইনপুট ট্যাগটিকে আমরা যাতে রিজার্ভ করে রাখি সেই লেবেলের সাথেই কাজ করার জন্য। এবার আমরা দেখব ফর ট্যাগে ফর অ্যাট্রিবিউটের ভেতর আমরা কি ভ্যালু প্রোভাইড করি। ফরের ভেতর আপনারা একটা ইউনিক ভ্যালু দেবেন। এক্ষেত্রে আমি দিচ্ছি, ধরুন আপনারা চেষ্টা করুন একটা ইউনিক ভ্যালু, আমি এক্ষেত্রে নাম রেখেছি অর্থাৎ নেম, আমি রাখবো এর মধ্যে নেম। সবাই একবার দেখবেন, আপনাদের খাতিরে বলছি যে এখানে যেহেতু আমি নেম রেখেছি আমাদের ভ্যালু অর্থাৎ কন্টেন্ট, সেই কারণে ফরের ভেতর আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু দেব নেম। সেম নেম বলে যে অ্যাট্রিবিউটটা আমরা লিখলাম, সেটাও আমরা এই নেমের ভেতর প্রোভাইড করব। দয়া করে কেউ কনফিউজ হবেন না, এই নেমের ভেতরও আমরা ভ্যালু দেব সেম, সেটা হলো আমাদের নেম। বাহ, কবিতা হয়ে গেল তো। যাই হোক, আমরা নেম ফর বলে যে অ্যাট্রিবিউটের ভ্যালু সেটা আমরা দিলাম নেম, এবং ইনপুট ট্যাগের যে নেম অ্যাট্রিবিউট তারও ভ্যালু আমরা সেম দিলাম। এখানে অনেকগুলো নেম রয়েছে, আপনারা হয়তো কনফিউজ হবেন, তো তার কারণে আমি একটু ইউনিক ভাবে এটাকে দেওয়ার চেষ্টা করব। একবার আপনারা চেষ্টা করুন এখানে নেম দিয়ে একটা আন্ডারস্কোর অথবা একটা নেম আন্ডারস্কোর 1 এমনটি দেওয়ার, তাহলে আপনারা ডিস্টিংগুইশ করতে পারবেন যে সবকটার সাথে সবকটা ডিফারেন্ট। তো একবার বলবেন ফরের ভেতর আপনারা নেম এমনটি লিখুন, তারপর নেমের ভেতরও আপনারা এমন করে একটা ভ্যালু প্রোভাইড করুন, তাহলেই আমরা এর ম্যাজিকটা দেখতে পারবো। তো একবার আমাকে জানাবেন আপনারা এটুকু করেছেন কিনা, তাহলে আমরা নেক্সট এগোতে পারি। নেমের ভেতর নেম আন্ডারস্কোর 1, তারপর ফরের ভেতরও নেম আন্ডারস্কোর 1, অর্থাৎ এই দুটো যেন সেম হয়। একবার সবাই খেয়াল রাখবেন, এই দুটো যেন সেম হয়, অর্থাৎ এই লেভেলের ভ্যালু আমরা এই লেভেল ট্যাগটিকে আমরা এই ইনপুট ট্যাগের সাথে রিজার্ভ করে রাখতে চাই, অর্থাৎ আমরা এই লেভেলের যেন ভ্যালু এই ইনপুট ট্যাগের ভেতরেই প্রোভাইড করি। তো একবার
আমাকে সবাই রিয়াকশনের মাধ্যমে জানান যে আপনারা এইটুকু করতে পেরেছেন কিনা, তাহলে আমরা নেক্সট ম্যাজিকটা দেখতে পারবো। তো নেম অ্যাট্রিবিউট এবার আমরা কেন লিখি সেটার উপর এবার আমি আসি। নেম অ্যাট্রিবিউট যেমনটি আমি বললাম, এটা আমাদের সাহায্য করে আমাদের রিজার্ভ করে রাখার জন্য কোনো ইনপুট ফিল্ডকে, যেটা আমরা চাইবো যে ইউজার ওই ইনপুট ফিল্ডের ভেতর আমাদের সেই ভ্যালুটাই দিক যেটা আমরা চাইছি। এর বাইরেও একটা ইউজ কেস আমাদের সামনে উঠে আসে, সেটা এবার আমি আসবো। এটা একটা অ্যাডভান্স লেভেলের টপিক, তো সেটা আমি বলবো, তো দয়া করে কেউ কনফিউজ হবেন না। সেটা হলো আমরা যখন জাভাস্ক্রিপ্টের ভেতর কোনো ফর্ম হ্যান্ডেলিং করব, তখন আমরা ফর্মের যে ভ্যালু সেটা আমরা পাওয়ার জন্য নেম অ্যাট্রিবিউটের ইউজ করব। তো অর্থাৎ আমরা চাইবো যে কোনো ইনপুট ফিল্ডে যে ভ্যালুটি আছে সেটা যেন আমাদের নেম দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের ভেতর যেন নেম দিয়ে সেই ভ্যালুটি দেখতে পাই। তো নেম ট্যাগের কাজ, নেম অ্যাট্রিবিউটের কাজ এটাও হয়। এক হলো আমরা নেমের ভেতর আমরা যে ভ্যালুটি দিই সেটাই আমরা লেবেলের ভেতর দিই, যাতে আমরা সেই লেবেলটিকে এই ইনপুট ফিল্ডের জন্য রিজার্ভ করে রাখি, এবং আমরা যেন জাভাস্ক্রিপ্টের ভেতর এই ভ্যালুটি দিয়ে আমরা এই ইনপুট ফিল্ডের ভ্যালুটি পেতে পারি। এটা একটা অ্যাডভান্স লেভেলের টপিক, সেটা আমরা এখন আসবো না। তো এবার আমাকে বলুন যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা, তাহলে আমি নতুন একটা অ্যাট্রিবিউট আপনাদের দেখাবো। অনেকেই আমাকে রিয়াকশন পাঠাচ্ছেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো চ্যাট বক্সেই অনেকের হয়তো কথা থাকতে পারে, তো প্লিজ আমাকে একবার বলবেন, না হলে ইনজাস্টিস হয়ে যাবে সেটা। প্লিজ আমাকে একবার জানান বুঝতে পেরেছেন কি পারেননি, তাহলে আমি আর একবার বোঝাতে পারি। নেক্সট ক্লাস আছে, হ্যাঁ স্যার, আমি শেষ করবো এবার, 9টা বেজে গেছে। স্যার আর একবার বলুন। বলবো, অবশ্যই বলবো। তো আহ, যার ক্লাস রয়েছে, একটু কনফিউজিং টপিক এটা, হ্যাঁ স্যার একটু কনফিউজিং। স্যার ক্লাস আছে, ওকে। তো ক্লাস যাদের আছে তারা, তাদের জন্য আমি কোয়ারি সেশন শুরু করব, এখানে রাখলে ভালো হয়, ওকে। তো এবার আমরা শেষ করব আমাদের এটা। তো ইমেলের ক্ষেত্রে কি করব, ইমেলের ক্ষেত্রে কি করব মানে স্যার মানে ম্যাম বুঝলাম না যে ইমেল অ্যাট্রিবিউটের কথা বলছেন কিনা। তো সবকিছুর ক্ষেত্রেই সেম, আমরা প্রত্যেকটা লেভেলকে সেইভাবেই আমরা রিজার্ভ করে রাখতে পারি, যার জন্য আমরা ওটা করলাম। বুঝতে পারলাম, কিন্তু ম্যাজিকটা কি, ম্যাজিক আমি দেখাবো তার জন্য আমাকে একটা নতুন অ্যাট্রিবিউট দেখাতে হবে। সেটা আজকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অনেকেই লিভ নিচ্ছেন, কারণ আপনাদের হয়তো নেক্সট ক্লাস রয়েছে। তো পি এর জায়গায় লেভেল ইউজ করতে পারি, হ্যাঁ ওটাই আমাদের ইউজ করতে হবে ফর্মের ভেতর। তো নেক্সট দিন আমরা একটা নতুন অ্যাট্রিবিউট দেখবো, সেটাই আমরা বুঝতে পারবো যে নেক্সট ম্যাজিকটা আমাদের কি। তো বাবল ব্রেক করছি, সেটা হলো আমাদের আইডি অ্যাট্রিবিউট। তো আইডি অ্যাট্রিবিউট যারা এইচটিএমএল একটু জানেন তারা হয়তো জানবেন, যারা জানেন না, তো আইডি অ্যাট্রিবিউট আমাদের একটা ইউনিক ভ্যালু দিতে হয়, সেই কারণেই আমরা দেখলাম। ওকে, হ্যাঁ স্যার আজকে থাক, তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি। স্যার প্লিজ আর একবার বললে ভালো হয়, একটু গোলমাল হয়ে যাচ্ছে, ওকে। আমি আরেকবার বলবো, কিন্তু সবাই অন্য ক্লাসের জন্য লিভ নিচ্ছেন, তো যারা লিভ নিচ্ছেন তাদের হয়তো কোয়ারি নেই, তো যাদের কোয়ারি আছে তাদের জন্য আমি বলে রাখি। তো নেম অ্যাট্রিবিউট আমরা কেন রাখি, সরি, নেম অ্যাট্রিবিউট ইনপুট ফিল্ডে এবং ফর অ্যাট্রিবিউট আমরা লেভেলে কেন ইউজ করি সেটা আমি বলি একবার। ফর আমরা হচ্ছে যে ফরের কথার অর্থ জন্য, অর্থাৎ এই লেভেল ট্যাগটি আমরা কোন ইনপুট ফিল্ডের জন্য রিজার্ভ করে রাখতে চাই সেটার জন্য আমরা ফর ইউজ করে থাকি। তো ফর আমরা ইউজ করি কেন, এবার হয়তো আপনার ক্লিয়ার। ফর আমরা ইউজ করি কারণ এই লেভেল ট্যাগটি আমরা এই ইনপুট ফিল্ডের জন্য যে রিজার্ভ করে রাখছি, যাতে আমরা এই লেভেল ট্যাগে যখন একবার ক্লিক করি তাহলে যেন এই ইনপুট ট্যাগটি আমাদের হাইলাইট হয়। সেটা করার জন্য আমাদের একটা আইডি অ্যাট্রিবিউটও থাকে, সেটা আমি নেক্সট আসবো। তো সেটা আজকে হয়তো দেখানো পসিবল হবে না, তো আমি একটুখানি দেখিয়েও রাখছি যদি আপনাদের অসুবিধা হয়। তো আমি যখন এবার দেখবেন আইডি অ্যাট্রিবিউটে যখন আমরা সেম ভ্যালু প্রোভাইড করলাম, করার পর আমরা যখন নেম ট্যাগের উপর ক্লিক করছি, তখন দেখবেন আমরা এই পাশে আমাদের ট্যাগটি হাইলাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ নেমে ক্লিক করলে আমাদের এই ইনপুট ফিল্ডটি আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে ইনপুট করার জন্য। এটাই ছিল আমাদের ম্যাজিক। যারা লিভ করেছেন তারা কালকে দেখবেন, যারা বুঝতে পেরেছেন তারা একবার আমাকে জানাবেন। ফর অ্যাট্রিবিউট এবং নেম অ্যাট্রিবিউটের কাজ এবং আইডি অ্যাট্রিবিউট আমি কিছুটা দেখিয়ে রাখলাম।
যার প্রবলেম ছিল তিনি আমাকে একবার বলবেন। চিন্ময় বাবুর হয়তো প্রবলেম ছিল, তিনি একবার আমাকে বলুন যে তিনি বুঝতে পেরেছেন কিনা।